আকাশচুম্বী প্রত্যাশার চাপ নিয়ে কাজ শুরু করা অন্তর্বর্তীকালীন সরকার ৪০ দিন পূরণ করেছে, কিন্তু সেই ৪০ দিনে আমরা বাংলাদেশের যেই অলিতে গলিতে হেঁটেছি কেন সেখানে দেখতে হয়েছে আমাদের দরকার নানান রকমের সংস্কার। সেই সংস্কার সংবিধান থেকে শুরু করে পুরো বাংলাদেশের রাজনৈতিক দল এবং সবগুলো ক্ষেত্রেই আসলে প্রতিটি সেক্টরে যখন রিফর্ম প্রয়োজন ঠিক সেই সময়টাতে দাঁড়িয়ে আছি আমরা। বাংলাদেশে কিভাবে হতে যাচ্ছে সেই সংস্কার কিংবা কূটনৈতিক তৎপরতাগুলো বাংলাদেশের সাথে এখন আবার কি করে জোরদার হবে, বাংলাদেশ আসলে সামনের দিকে কিভাবে এগিয়ে যাবে, এসব কিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই। সংস্কার, সংবিধান, বিদেশি তৎপরতা ও বাংলাদেশ। আজকের দেশ সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। আজকের এই আলোচনায় আমার সাথে দুজন অতিথি আছেন। আমাদের সাথে আছেন শহীদুল ইসলাম বাবুল, রাজনীতি বিশ্লেষক, এবং আছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আইনজীবী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। শহীদুল ইসলাম বাবুল, আকাশচুম্বী প্রত্যাশার কথা আমরা বলেছি এবং খুবই স্বাভাবিক। আসলে দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের মানুষ এক ধরনের ফ্যাসিস্ট সরকারের অধীনে বাস করছিলেন, সেখান থেকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সব জায়গায় সংস্কার দরকার। শুরু করতে চাই সংবিধান থেকে। সংবিধান কি আসলে আমাদের সংস্কার প্রয়োজন, নাকি আসলে অনেকে বলার চেষ্টা করছেন একেবারে নতুন একটি সংবিধান আমাদের প্রয়োজন? জি, তুমি আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচক, আমাদের দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম এবং অভিবাদন। হ্যাঁ, মানে সমস্যার একটা পাহাড় আমার এখানে বিরাজমান। একটা হলো সময়ের প্রয়োজনেও সংস্কার প্রয়োজন হয়। যুগে যুগে কালে কালে পৃথিবীর সকল দেশে সকল সময়ে রাষ্ট্র, সমাজ বা সভ্যতার মধ্যে সংস্কার আনতে হয়। এটা একটা সময়ের ব্যাপার। আর একটা হলো আপনি সময়ের বিপরীতে বা সময়ের প্রতিকূলে আপনি কিছু সমস্যা তৈরি করেন, নিজে মনুষ্য সৃষ্ট বা রাজনৈতিক নেতৃত্ব বা সরকার সৃষ্ট, সেটারও একটা সংস্কার বা বিয়োজন সংযোজন একটা প্রয়োজন। আমাদের এখানে যেটা হয়েছে বিগত সময়ের প্রয়োজনে যে সংস্কার সেটা তো হয়নি, প্লাস আওয়ামী লীগ এই দেশ, এই সমাজ, এই রাষ্ট্র, এই প্রতিষ্ঠানগুলা, এই বিচার অঙ্গন, এই আইন, এই জনপ্রশাসন সর্বক্ষেত্রে বা অর্থনীতি সর্বক্ষেত্রে এমন একটা আজগুবি লুটেরা স্বেচ্ছাতন্ত্র তৈরি করেছিল যেটা এই জাতি রাষ্ট্রকে গিলে খাওয়ার মতো একটা অবস্থায় নিয়ে গিয়েছিল। এই যে আপনি বললেন যে একটা ফ্যাসিস্ট শাসন ১৭ বছর, আমরা কেউ কেউ কখনো বলবার চেষ্টা করেছি। আমার ধারণা আপনারাও এই শব্দটা এই ৫ তারিখের আগে বলতে পারেননি। বলতে যে চাননি সেটা আমি বলবো না, কিন্তু বলতে পারেননি। এখানেও একটা এমবার্গো ছিল। এই যে যে একটা সংস্কার শতপূর্ণভাবে হয়ে গেল বা আপনার বলার একটা পরিবেশ হলো, স্বাধীনতা হলো, এটাও কিন্তু একটা সংস্কার। এই সংস্কারটা ৫ তারিখ আমাদের একটা বিপ্লব, যেটা হলো বিপ্লব আমাদের তৈরি করে দিয়েছে। অনেক কিছু বাকি রয়েছে। আমার নির্বাচন ব্যবস্থা, আমার গণতন্ত্র, আমার মুক্তিযুদ্ধের যে মূল স্পিরিট, গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, এই যে যে বিষয়গুলো, সেই বিষয়গুলোতে আমরা যোজন যোজন ধরে চলে আসি। হ্যাঁ, মানুষের ভোটের অধিকার নাই, মানুষের মৌলিক অধিকার নাই, মানুষের কথা বলার স্বাধীনতা নাই, মানুষের অর্থনীতি লুণ্ঠন হয়ে দেশ বিদেশে চলে যাচ্ছে। এই যে যে সামগ্রিক বাস্তবতা, এই বাস্তবতা একটা পর্বতমান সমস্যা আমাদের সামনে আছে, এটা সত্য। এবং এটা এখন সংস্কারটা একটা কি বলবো, একটা মৌলিক প্রয়োজন হয়ে আমাদের দেখা দিচ্ছে। এবং আমরা যে সরকার এনেছি, একটা বিপ্লবের মধ্য দিয়ে যে সরকার, সেই সরকারের কাছে প্রত্যাশা আছে স্বাভাবিকভাবেই মানুষের প্রত্যাশা, তারা একটা সংস্কার করবে। আমার যে লাইনচ্যুত যে ট্রেন, আমি যদি ট্রেনের সাথে তুলনা করি, তারা লাইনে তুলে দিবে। কিন্তু সমস্ত সংস্কার তারা করে ফেলতে পারবে বা করবে বা তাদের দ্বারা সম্ভব হবে, এটা আমি মনে করি এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আসলে সামনের দিকে এগিয়ে আসতে হবে। রাইট, এটা একটা দীর্ঘমেয়াদী সময়ের প্রক্রিয়া। আমি মনে করি যে এই কেয়ারটেকার সরকারের আমল তো বটে, এই অন্তর্বর্তী সরকার, এরপরে যে নির্বাচিত সরকার হবে তারাও ওই সংস্কারগুলো শেষ করতে পারবে বলে আমার মনে হয় না। কিছু কিছু জায়গায় আমাদের এমন ড্যামেজ হয়েছে, যেমন এডুকেশন। হ্যাঁ, আমি একটা উদাহরণ দিই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ভাইস চ্যান্সেলরের ২ আমলে ৭০০ শিক্ষক নিয়োগ হয়েছে, একেবারে দলীয় আনুগত্যের ভিত্তিতে। আমাদের মর্যাদাবান প্রতিষ্ঠান, একেবারে দলীয়, ফার্স্ট ক্লাস, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, টপকায় ৩৪তম জনকে নিয়োগ হয়েছে, উৎকৃষ্ট আওয়ামী লীগ যেটা, এবং ঘোষণা দেওয়া হয়েছে। তা আপনি ইচ্ছা করলেই কালকে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠান তাদেরকে আপনি বাতিল করে দিতে পারবেন তো না। এরকম সমস্যা অনেক জায়গায় তৈরি হয়েছে। সেই জন্যে আমরা মনে করি যে সব সংস্কারের দায়িত্ব এই অন্তর্বর্তী সরকারের না, এবং সময় আসলে প্রয়োজন, তাদেরকে আমাদের সময় দিতে হবে, যেহেতু আসলে সংস্কারের জায়গাটা অনেক বিশাল। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, এই যে সংবিধান আমরা সংস্কার করতে চাই নাকি আসলে পুরো সংবিধানকেই পাল্টে ফেলতে চাই, সেটি নিয়ে যেমন প্রশ্ন আছে, তেমনি এই মুহূর্তে আসলে এক ধরনের কথা বেশ আমরা শুনতে পাচ্ছি, বেশ আলোচনা চলছে যে প্রধানমন্ত্রী এখনো আসলে তিনি যদি পদত্যাগপত্র জমা দিয়ে না থাকেন, সাবেক যাকে প্রধানমন্ত্রী আমরা বলছি শেখ হাসিনা, তিনি এখনো তার মানে প্রধানমন্ত্রী আছেন। এটি কতখানি সত্যি বা কতখানি গুজব? ধন্যবাদ আপনাকে সহ-আলোচক। একটু সময় বেশি দিন, দরকার পরে কমাই দিন, আপনার প্রশ্নটা বড়। আমি প্রথম যাই, বাংলাদেশে এই ২০২৪ সালে আমার বিবেচনায় ২টো নির্বাচন হয়েছে এই ২৪ সালে। একটা হলো ৭ই জানুয়ারি সংবিধান, মানে হাসিনা বিধান যেটা ছিল,
হাসিনা বিধান মোতাবেক একটা নির্বাচন হয়েছে 7ই জানুয়ারি। সেই 7ই জানুয়ারির যে সংবিধান তাতে উনি প্রধানমন্ত্রী হয়েছেন। পাশাপাশি তখন কিন্তু এর আগে সবাই বলছিল আমরা দেশবাসী সহ এবং আমেরিকার থেকেও বলছে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই, যে নির্বাচন হইলে পরেই হাসিনা চলে যেতে হতো। সে কারণে উনি হাসিনা বিধান মোতাবেক নির্বাচন করছেন। তখন একটা পর্যায়ে গিয়া একদম শেষে এসে হয়তো ছাত্ররা ব্যাপকভাবে আন্দোলন করছে 1 জুলাই থেকে, কিন্তু এটা সেই 10 বছরের জের আইসে এখানে বিস্ফোরণ হইল। অর্থাৎ শেখ হাসিনা যেমন জোরজার মুল্লুকতার হিসাবে 15 বছর ছিল, ছাত্র জনতা রিক্সা শ্রমিক ট্রমিক সবাই মিলে আবার গায়ের ধরে তার ধাক্কা দিয়ে বের করে দিয়ে নিয়েছে। এটা একটা নির্বাচন। কেন এটা নির্বাচন? কারণ এটাকে বলা হয় বিপ্লব, জনতার দাবি। যখন বিপ্লব ঘটে যায় তখন পিছের সংবিধান থাকে না। কেন থাকে না সেটাও বলছি। আমার যে এক্সিস্টিং সংবিধান সেখানে কিন্তু নাই, তত্ত্বাবধায়ক সরকারও নাই, অন্তর্বর্তীকালীন সরকারও নাই। তাহলে এই সরকার সংবিধান মোতাবেক না, এটা একটা বিপ্লবী সরকার। এখন আসেন প্রধানমন্ত্রীর পার্টটা শেষ করি। উনি বলতেছেন যে উনি টুপ করে যে কোনো সময় দেশের ভিতরে চট করে ঢুকে যাবেন, মানে ইউনূসকে যেমন টুপ করে ফেলে দিতে চাইছিলেন পদ্মার ব্রিজে, এইভাবে এইরকম ঢুকে যাবেন। উনি বলছেন উনি সংবিধান মোতাবেক, আমি আবারও বলছি এটা সংবিধান নয়, এটা হাসিনা বিধান। কারণ এই সংবিধান কি আপনারা মানছিলেন? এই বাবুল সাহেব মানছিলেন? মানেন নাই। কাজে এটা হাসিনা বিধান। সেই বিধানের যেটার দোহাই দেয় সে 57 ধারা, সেই দোহাই দিয়ে আমি সাংবিধানিকভাবে বুঝাই দিব যে শেখ হাসিনা কোনোভাবে প্রধানমন্ত্রী নন। আচ্ছা, সেই সুযোগও হয়তো এখন আর নেই, কিংবা বাংলাদেশের সাধারণ মানুষ কি আসলে আর মেনে নেবেন তিনি যদি? আমি বলে দিচ্ছি সে তো নাইটা তো বুঝাইতে হবে আগে। 57 ধারায় কয়েকটা অপশন আছে। একটা অপশনে বলছে কি যে প্রধানমন্ত্রীর পদ শূন্য হবে যদি তিনি কোনো সময় রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র প্রদান করেন। উনি এখানেই স্ট্যান্ড করছেন যে ওনার পদত্যাগপত্রটা দেখে নাই কেউ। আমি তর্কের খাতিরে ধরে নিলাম আমি দেখি নাই, বাট 3টা অর্গানাইজেশন কিন্তু মিথ্যাবাদী হচ্ছে ওনার কথায়। আর্মি চিফ বলছে পদত্যাগ করেছেন, রাষ্ট্রপতি বলছেন পদত্যাগ করেছেন, এবং প্রধান বিচারপতি যেটা একটা ওপিনিয়ন দিছেন তিনিও বলছেন তারপরে আমি ধরে নিলাম যে উনি পদত্যাগপত্র দেখান নাই বা নাই। তাহলে আপনি একটা কথা বলি, তারপরে দ্বিতীয় দফায় বলছে সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন হারাইলে প্রধানমন্ত্রী পদত্যাগ করিবেন, কিংবা সংসদ ভাঙিয়া দিবার জন্য লিখিতভাবে রাষ্ট্রপতিকে পরামর্শ দান করিবেন। অর্থাৎ রাষ্ট্রপতি সংসদটা ভাঙতে পারে, এবং আমরা লং রানে দেখছি রাষ্ট্রপতি এটা ভেঙে দিচ্ছেন। এখন রাষ্ট্রপতির কাছে শেখ হাসিনা লিখিত কিছু দিছে কি দেয় নাই সেটা কিন্তু প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ব্যাপার, কিন্তু সংসদ ভেঙে দিছে এতে তো আমাদের কারো সন্দেহ নাই। সংসদ যদি ভেঙে দেয় তাহলে আপনি সংসদ সদস্য থাকেন না, আর প্রধানমন্ত্রী হওয়ার পূর্ব শর্ত হইল আপনাকে সংসদ সদস্য থাকতে হবে। সুতরাং আপনি যেহেতু সংসদ সদস্য না, আপনি এটা পাগলের প্রলাপ। মানুষ 2 ধরনের স্বপ্ন দেখে, একটা হলো দিবা স্বপ্ন বা বাস্তবিক, আর একটা হলো অলিক। ওনার এই স্বপ্নটা অলিক। আর বাস্তব স্বপ্ন কোনটা জানেন? যে ইউনূসকে উনি ওই দণ্ড দিয়া উনি ডাউট করছেন, আমি বুকে হাত দিয়ে বলতে পারি একমাত্র শেখ হাসিনাই চিনতে পারছিলেন যে আমার বিকল্প যদি কেউ আসে বাংলাদেশে সেটা আপাতত ইউনূস আসবে, তাই তাকে দণ্ডও দিছিল। এখন শেখ হাসিনার সবচেয়ে বড় দুর্ভাগ্য, এটাও তার দেখতে হবে, সেভাবে নাই। উনি হয়তো জানতেনও না, বঙ্গবন্ধুর তো স্বপ্ন উনি লালন করছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন দেখেন নাই বোধহয় শেখ হাসিনা এই পরিণতি হবে। পরিণতির কথা আপনি বলছেন শহীদুল ইসলাম বাবুল, এই যে অলিক স্বপ্ন হয়তো দেখে গেছে বিগত সরকার, সেই অলিক স্বপ্ন যে অন্তত বাংলাদেশে আর বসে দেখা যাবে না, কিংবা জোর করেও ক্ষমতায় টিকে থাকার কোনো সুযোগ বাংলাদেশে এখন আর নেই। জেনজি আমাদেরকে সেটি শিখিয়েছে, কিংবা পরবর্তী নির্বাচনে যার অধীনে সেই নির্বাচন হোক, সেই নির্বাচনে এই জেনজিরাই আসলে মূল ভোটার। তারা খুব যোগ্যভাবে বেছে নেবেন তারা কাদের হাতে দেশে পরিচালনার দায়িত্ব দিতে চান, সেটি রাজনৈতিক দলগুলো বুঝতে পেরেছে। নিশ্চয়ই আপনি পরিবর্তন দেখবেন, দলের মধ্যেও পরিবর্তন দেখবেন, সমাজের মধ্যেও পরিবর্তন দেখবেন, চিন্তাও পরিবর্তন আপনি দেখবেন। রাজ্জাকি ভাই যেটা বললো, এখন যেভাবে বললো, আমরা যেভাবে বলতে পারছি, আপনি যেভাবে বলতে পারছেন, এটাও একটা পরিবর্তন। দেখেন ওনার এই কি হাসিনার পদত্যাগের বিষয়ে 1 সেকেন্ড একটু 30 সেকেন্ড একটু বলে নেই, শোনেন। উনি কি খাতা কলমে পদত্যাগ করলেন কি করলেন না কি আসে যায়, পালিয়ে চলে গেছেন। উনি একা না, ওনার টোটাল সংসদ সহ পালিয়েছে, বাইতুল মোকাররমের মসজিদের খতিব সহ পালাইছে মানুষের গণবিপ্লবের মধ্য দিয়ে। উনি লিখিতভাবে কি কোনটা সত্য কোনটা মিথ্যা, এটা তো অভূতপূর্ব। দুনিয়ার ইতিহাসে এরকম বিপ্লব হয়েছে কিনা আমি জানি না। টোটাল পুলিশ বাহিনী পালাইছে। তো এই বিপ্লবে কি পাগলের প্রলাপ কি বললো না বললো, এইগুলো কিচ্ছু আসে যায় না। তো শোনেন, আপনি যে প্রশ্ন করলেন যে এই যে পরিবর্তন বা সংস্কারের যে বিষয়গুলো, এটা কিন্তু আমার দলের পক্ষ থেকে 22 সালে আনুষ্ঠানিকভাবে 31 দফা পরে 27 দফা বলা হয়েছে স্পষ্টভাবে যে
বিএনপির প্রধান হিসেবে তারেক রহমান নিজে বলছেন যে 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী, বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের প্রধান ইতিপূর্বে এটা বলবার সাহস রাখেন নাই। বাংলাদেশের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের যে প্রস্তাব, এই প্রস্তাব কিন্তু এর আগে কেউ উত্থাপন করেন নাই। বাংলাদেশে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের যে ক্ষমতার ভারসাম্যের যে ব্যাপারগুলা, এই বিষয়গুলো কেউ কোনোদিন 70 অনুচ্ছেদের যে মত প্রকাশের সংসদে বক্তব্যের যে বিষয়টা, ইতিপূর্বে কেউ কিন্তু এই বিষয়গুলো অ্যাড্রেস করেন। আরও বিভিন্ন কমিশন, তো এই যে 6টা-7টা কমিশন হয়েছে, সংস্কার কমিশন, এই প্রস্তাবগুলো কিন্তু বিএনপি 27 দফা 31 দফার মধ্যে সুস্পষ্টভাবে আগে বলা আছে। সেজন্যে সংস্কার একটা সময়ের যেমন দাবি, রাজনৈতিক দল হিসেবে আমরা অগ্রবর্তী, এবং এই সংস্কারের প্রস্তাবগুলো আমাদের দলের পক্ষ থেকে নিজেদেরকে আসলে একেবারে আমরা কখনোই হারবো না, কিংবা জনগণ সবসময় শুধু আমাদেরকেই বেছে নেবে সেই সুযোগও কিন্তু এখন আর নেই। নো নিড এট অল। আমরা সেই জন্যই বলছি যে জনগণ দীর্ঘদিন তাদের নেতৃত্ব, কর্তৃত্ব, তাদের যে রাষ্ট্র, এই মালিকানা তাদের হাতে ছিল না। এই যে সংবিধানের কথা বললেন, আমাদের সংবিধানের মূল স্পিরিট হচ্ছে গণতন্ত্র এবং জনগণের মালিকানা। হ্যাঁ, সেই মালিকানা জনগণের হাতে ছিল না। আপনি সেই জন্য এমন একটা পরিবেশ তৈরি করেন যেখানে মানুষ নির্দ্বিধায়, নির্বিঘ্নে, বৈষম্যমূলকভাবে একটা তার মতামত প্রকাশ করে। অবশ্যই, এবং দিন শেষে আসলে আমাদের গণতন্ত্রের পথেই হাঁটতে হবে, ওইখানেই যেতে হবে। নিশ্চয়ই অ্যাডভোকেট আবিনা রাজাকে, যদি আমরা গণতন্ত্রের পথেই হাঁটি, কোনো একটি রাজনৈতিক দল কিংবা যাদেরকে আসলে আমরা খুবই ক্ষমতাশীল রাজনৈতিক দল ভাবছি, তাদের কথা শুনলে তো হবে না। বাংলাদেশে যে কয়টি রাজনৈতিক দল আসে, প্রত্যেকের মতামত আমাদেরকে শুনতে হবে। নির্বাচনের ক্ষেত্রে সেটি কতখানি জরুরি বলে আপনি মনে করেন? অবশ্যই। আমি যেমন ধরেন আপনি সংস্কারের কথা বললেন, এখানে আমরা দেখলাম সুজনের যিনি প্রেসিডেন্ট বা সভাপতি, তাকে এই সংবিধান নির্বাচন না, সংবিধানের নির্বাচনের কমিশন দিয়েছে উনি একটা কথা বলছেন, বদিউল আলম মজুমদার সাহেব। দেখেন, আপনি আওয়ামী লীগ পলাতক, এটা ঠিক আছে, অফিসিয়ালি সে পলাতক, এবং প্রধান উপদেষ্টা বলছে যে তাদের বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তারা রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না, এটাও ঠিক আছে, আমি এটা নিয়ে আমার প্রশ্ন নাই। কিন্তু আপনি যখন নির্বাচনী ব্যবস্থা সংশোধন করতে যাবেন, তখন যদি আপনি ওপিনিয়ন দেন যে আওয়ামী লীগ নির্বাচনে না আসলেও নির্বাচন অবৈধ হবে না, কিন্তু বেআইনি হবে না, এটা কিন্তু এক জাতের কথা হয়ে গেল। আমরা এর আগেও শুনছি যে বিএনপিও যদি নির্বাচনে না আসে তাহলে নির্বাচন গ্রহণযোগ্যতা হারাবে, তা নয়। যেমন আমি এখানে বসে টকশোতে বলেছিলাম, আওয়ামী লীগ আর বিএনপি এমন একটা দল, আমি যদি বিএনপিও ক্ষমতায় থাকতো একই কথা বলতাম যে আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে সেই নির্বাচনটা গ্রহণযোগ্য হবে, কারণ দুইটাই গ্রহণযোগ্য দল, যারা পাওয়ার পার্টি অলওয়েজ। অন্য কোনো দল পাওয়ার পার্টি নিয়ে এক জাতীয় পার্টি ছিল, ওয়ান টাইম টেক ওভার করার পর সামরিক সরকার হিসেবে, কিন্তু সামরিকের বাইরে এসে কিন্তু এই দুইটা দলই ক্ষমতায় আগে পরে ছিল। সুতরাং এই কথাটা আমার কাছে প্র্যাকটিক্যালি ভালো লাগে নাই। আওয়ামী লীগ নির্বাচনে আসুক কি না আসতে পারুক সেটা ভিন্ন কথা, মানে এই কথাটা আমি এই নির্বাচন সংস্কার করার জন্য, নির্বাচন কমিশন সরাসরি জন্য বদিউল আলম সাহেব যে বলছে, আমি এটা টু সাম এক্সটেন্ট সাপোর্ট করি না। কারণ শেখ হাসিনা ভোট করে নাই, এটা ঠিক, কোনো সন্দেহ নাই, 3টা ভোট একেবারে যাচ্ছে তাই মাটির সাথে মিশে গেছে। কিন্তু 2008-এর আগে যদি আমরা যাই, তাহলে আমরা তখন গড়ে পড়তায় জানতাম যে মোটামুটি বিএনপি আর আওয়ামী লীগ গড়ে পড়তে এদের 35% বা 37% সুযোগ আছে, এই ভোটগুলো তাদের আছে। কিন্তু ভোটগুলো আমরা পরীক্ষা করতে পারি নাই, কেন? ভোট হয় নাই, সুস্থ ভোট হয় নাই। কিন্তু আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে এখনো 35% ভোট আওয়ামী লীগের আছে, 35% বিএনপির আছে, তাহলে 70 গেল গিয়া। ইদানিং হয়তো মনে হয়, আমি জামাতের পক্ষপাতিত্ব করছি না, হয়তো কিঞ্চিত ভোট তারা গেইন করছে, যে সমস্তভাবে মনে হয়, ধরে নিলাম তাদের 7-8% ভোট আছে সারা বাংলাদেশের সর্বত্র। আপনি তারপরে চিন্তা করেন বাকি ফ্লোটিং ভোট, এটা যদি আপনি আওয়ামী লীগের মাইনাস করে নির্বাচন করেন, এইটা গ্রহণযোগ্যতা পাবে কি পাবে না সেই কথাটা কি নির্বাচন কমিশন যিনি বানাবেন তার বলার দরকার? এটা কি প্রয়োজন? কি বাবু ভাই, তার তো এটা বলার প্রয়োজন নাই। উনি কমিশন গঠন করবেন বা সেই মোতাবেক সাজেশন দিবেন। কিন্তু আবহানা রাজা কি আওয়ামী লীগের মতন একটি রাজনৈতিক দল 2024-এ তাদের যে পরিণতি আমরা দেখেছি, পরবর্তী নির্বাচনে আসলে তারা দল গুছিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, সেই সুযোগ কতখানি আছে? না, সেটা তো একটা বিশাল আলোচনা, কারণ তারা যে কায়দায় পালায়ে গেছে। বাংলাদেশ জন্মের পরে এই একটা মাত্র দলের প্রধানমন্ত্রী যিনি পলাতক, বঙ্গবন্ধু নিহত হয়েছেন পালান নাই, জিয়াউর রহমান নিহত হয়েছেন পালান নাই, খালেদা জিয়া পালান নাই, খুনি মোস্তাক পালান নাই, এরশাদ পালায় নাই, আপনি একমাত্র প্রধানমন্ত্রী পালায় গেছেন। এবং পালায় যাওয়ার মানে কি জানেন? আপনার হাসিনা বিধান সহ চলে গেছেন, কারণ এর সাথে সাথে ওই যেটা উনি বললো কোন সেক্টর না পালাইছে। কিন্তু আপনি যখন আসলে স্বৈরাচার শাসকের কথা আমরা বলছি, শহীদুল ইসলাম বাবুল, শুধু আসলে আওয়ামী লীগকে আমরা দোষারোপ করছি, কিন্তু যেই নির্বাচনগুলোকে আমরা বলছি নির্বাচন মোটেই বলার সুযোগ নেই, সেই নির্বাচনে যারা আওয়ামী লীগকে জয়ী হতে সহায়তা করেছে, যে রাজনৈতিক দলগুলো সহায়তা করেছে, তাদের ভবিষ্যৎ এক্স্যাক্টলি সে কইছে, আমার ওর কোনো দোষই না,
এই যে যার কথা বলতে দেখো কোনো দোষই না, কারণ উনি হাত পা এমন ভাবে বাইন্ধে নিছে, মানে বাধ্য করছে তো ঠিক আছে ভাই, আমি বিনয়ের সাথে এখানে দ্বিমত পোষণ করি। আপনি তো স্বাধীন কমিশন, সেই হিসেবে তার দোষ আছে। কিন্তু অন্যান্য রাজনৈতিক দল তো ছিল যারা নির্বাচনে অংশগ্রহণ করেনি। আমি বলি, আপনি যেটা বলেছেন ঠিক আছে বলেন, আমি মানি। নির্বাচনের জন্য আওয়ামী লীগ প্রধান এবং আওয়ামী লীগের টপ টু বটম যেরকম দায়ী, হ্যাঁ তার আগে দায়ী বিচারপতি খায়রুল হক। ও বাবা, এটা তো আমরা ভয়ানকভাবে দেই। যত রক্তপাত হয়েছে, যত খুনাখুনি হয়েছে, তার সূত্রপাত উনি রাজনীতিবিদ না। রাজনীতিবিদ হলে তাকে আমি এক ভাষে সরিয়ে রাখতাম, যে রাজনৈতিক নেতৃত্বর অনেক কিছু দেখেছি আমরা। কিন্তু খায়রুল হক প্রধান বিচারপতির চেয়ারে বসে বায়াসড হয়ে বাংলাদেশে একটা মীমাংসিত পদ্ধতি এবং এই জায়গাটিতে আমরা ফিরে আসতে চাই। সেই সাথে আসলে যে রাজনৈতিক দলগুলো গত নির্বাচনগুলোতে শেখ হাসিনাকে সহায়তা করেছে, তাদের জায়গাতেও আমরা আসবে। একটি বিরতি নিয়ে ফিরতে হবে। দেশ সন্ধ্যা বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশ সন্ধ্যা দেখছেন। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। শহীদুল ইসলাম বাবুল, বিগত নির্বাচনগুলোতে অর্থাৎ শেখ হাসিনার আমলের যে নির্বাচনগুলো আমরা দেখেছি, সেই নির্বাচনগুলোতে যেই রাজনৈতিক দলগুলো তাদের সহচর হিসেবে কাজ করেছে, তাদের আসলে আমরা কিভাবে দেখব? ওই বিষয়টা বলবো। জাতীয় পার্টি এবং যারা তাদের ওই অনুগত শক্তি, যারা মানে চেলা চামুন্ডা আওয়ামী লীগের জোটের সরকারের, তার আগে যে কথাটা বলছিলাম, কারা কারা এই পরিবেশ তৈরির সহায়ক ভূমিকা পালন করলো। আওয়ামী লীগ তো একটা রাজনৈতিক দল, তারা সরাসরি ক্ষমতাভোগী, সুবিধাভোগী। কিন্তু যারা প্রতিষ্ঠানের দায়িত্ব থেকে বা ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের দায়িত্ব যারা পালন করেছে, যাদের ইতিবাচক ভূমিকা, মানুষের পক্ষে ভূমিকা রাখবার কথা ছিল, তারা কি সেই ভূমিকা পালন করেছে? আমি যেটা বলছিলাম, খায়রুল হক সাহেব আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারক, বাংলাদেশের প্রধান বিচারক, উনি উনার জায়গা থেকে উনি অবসর নিয়ে প্রথম একরকম রায় দিলেন, সেটা অবসরের পরে 16 মাস পরে নজিরবিহীনভাবে যে রায় দিলেন, এবং টোটাল আমার কেয়ারটেকার ব্যবস্থাকে বিলোপ হয়ে গেল, যার জন্য এত রক্তপাত হইল। তিনি এখনো শান্তিতে আছেন। কিভাবে থাকেন আমি জানি না। হোক তিনি প্রধান বিচারপতি, কিভাবে তিনি একটা মাত্র মানে উচ্ছিষ্ট পেয়েছেন, বিচার কমিশনের, জুডিশিয়াল কমিশনের চিফ হয়েছিলেন মাত্র, উচ্ছিষ্ট খাবার লেগে, উচ্ছিষ্ট। এত নিকৃষ্ট মানুষ হতে পারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি? বলেন। আমি তো বলি এই রক্তপাতের সিংহভাগ দায় ওনারও আছে। এই জাতীয় পার্টি আপনি বলেন, রাজনৈতিক, এই যে ইনু মেনন, কি বর্ণাঢ্য হাসানুল হক ইনু, হ্যাঁ দীর্ঘকালীন ছোটবেলা থেকে আমরা দেখতেছি তাদের নেতৃত্ব। এই রাশেদ খান মেননের মতো লোক চাটতে 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 একটু সুবিধার লাগে, একটু মন্ত্রিত্বের লাগে, কি রকম দিনকে রাত, রাতকে দিন, রাতকে কিভাবে বলেছেন ওনরা। মানুষের ঘৃণা ওনরা বুঝেন না, মানুষের ক্ষোভ ওনরা বুঝেন না, কি পরিণতি দেখেন না ইতিহাসের, কি ভয়ানক অবস্থা। এই যে জাতীয় পার্টি, আমি মনে করি এই ইনু মেনন্টনের এবং এই জাতীয় পার্টি এই আওয়ামী লীগের বেপরোয়া হয়ে উঠবার পেছনে, নিপীড়ক হয়ে উঠবার পেছনে, ফ্যাসিস্ট হয়ে উঠবার পেছনে ওনাদের ভূমিকা অনেক। দিল্লিতে গেছেন জিএম কাদের সাহেব, এখনো রাজনীতি করেন। বাংলাদেশের মানুষকে কি ওনারা স্টুপিড মনে করেন? বাংলাদেশের মানুষকে কি ওনারা কি মনে করেন? হ্যাঁ, উনি দিল্লিতে গেছেন, কি আলাপ হয়েছেন, একটা রাজনীতির শিশুতোষ ক্লাসের ছাত্র জানে যে কি বলতে হবে, কি আলাপ করেছেন সেটা করেছেন। কিন্তু মানুষের সামনে আবার নির্লজ্জভাবে বলেন যে বলা যাবে না, নিষেধ আছে। ওনারা নিষেধ করে দিয়েছেন। প্রভু তারা, ওনার প্রভু হতে পারে, বাংলাদেশের মানুষের প্রভু না। বাংলাদেশের মানুষ সঠিক জবাব দিয়ে দিয়েছে 5 তারিখের মধ্যে দিয়ে, এবং এরা চিরকালের জন্য উচ্ছিষ্টভোগী এই চক্র ইতিহাসের আস্থা করে এরা আর উঠে দাঁড়ানোর যতই আপনি রাজনীতির সুবিধা দেয়, সাধারণ মানুষ আসলে বুঝতে পারছে কোন রাজনৈতিক দল আসলে কিভাবে এগিয়ে যাচ্ছে। সেই রাজনৈতিক দলগুলোরও তো এক ধরনের বড় সংস্কার প্রয়োজন। যারা আসলে সহায়তা করেছে বিগত সরকারকে, তাদের একটি বড় সংস্কারের প্রয়োজন। সেই সাথে একটু জানতে চাই আপনার কাছে, অ্যাডভোকেট আবহিনা রাজা, কি আমরা সুষ্ঠু বিচারের কথা বলছি, এই এখন আসলে অন্তর্বর্তীকালীন যে সরকার আছেন তারা নানানভাবে চেষ্টা করছেন, কিন্তু এখনো এমন বেশ কিছু ঘটনা আমরা দেখছি যে জায়গাগুলোতে আমাদের একটি বড় সংস্কার প্রয়োজন। বিশেষ করে মব জাস্টিসের কথা যদি আমরা বলি, যেখানে সেখানে আসলে সবাই মিলে এক ধরনের নিজেদের মন মতন এক ধরনের বিচার করবেন, সেই সংস্কার থেকেও, সেই সংস্কৃতি থেকে একটু বেরিয়ে আসতে হবে কি? অফকোর্স, ডেফিনেটলি। মব জাস্টিস যে কথাটা বলে, জাস্টিস কথাটার মানেই কিন্তু ন্যায় বিচার আসে। কাজে মব বলে ন্যায় বিচার হতে পারে না। তারপরে বলবো মব জাস্টিস আছে, সেটা একটু পরে বলছি। কিন্তু মব জাস্টিস যেটা বোঝানো হয় যে একটা গোষ্ঠী একটা এলাকায় বললো যে এই এলাকা এইভাবে চলবে, এর বাইরে যাওয়া যাবে না, এটা মব জাস্টিস নয়। You are nobody to impose any rules
ইন এ পার্টিকুলার এরিয়া অর সারা দেশের মধ্যেও একটা গোষ্ঠী বলতে পারবে না এটা করা যাবে না, এটা কি আপনি মব জাস্টিস আনতে পারবেন না। আবার ওই যে ফতুয়া দিয়ে সালিশি করে এলাকায় এক সময় ছিল, ফতুয়া দিয়ে দোররা দিত, খেয়াল আছে নিশ্চয়ই, ওই দোররাটা ওই যে মব ওইটাও জাস্টিস হইতো তখন, ওগুলো এখন আর চলে না। এবং কয়েকজন মিলে একটা সিদ্ধান্ত নেবেন এগুলো পারবেন না, কিংবা কেউ মনে করতে রং হইতেছে, একটা গোষ্ঠী মিলে রং সিদ্ধান্তের উপরে গিয়ে তাকে ভুল ধরে অপরাধী মনে করে টর্চার করে মেরে ফেললেন। আপনি যেটি বলছিলেন যে জনগণ আসলে নিজের হাতে হয়তো বিচারটা নিয়ে নিচ্ছেন, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে আসলে এতদিন যে আমি সেই মব জাস্টিসটা বলে দিচ্ছি, বাংলাদেশে 3টা মব জাস্টিস হয়েছে। মব জাস্টিস আছে কখন? আপনি যখন আপনার অধিকার থেকে বঞ্চিত, আপনি যখন আপনার ভোটের অধিকার থেকে বঞ্চিত, আপনি যখন মানবাধিকার থেকে বঞ্চিত, তখন দল মত নির্বিশেষে একত্র হয়ে যেটা করে, দ্যাট ইজ কল মব জাস্টিস। মানে আর কোনোভাবে যখন জাস্টিস পায় না, যেমন এরশাদের পতন, দেশবাসী জাস্টিস আদায় করছে। 96 সালে যদি বিএনপির অভ্যুত্থান ধরেন যেভাবেই করুক, একটা জাস্টিস আদায় করছে। সর্বশ্রেষ্ঠ মব জাস্টিস নিছে এই 5ই আগস্ট। দল মত নির্বিশেষে ছাত্র জনতা, বিএনপি, জামাত, যাই বলেন না কেন, সব মিলে এসে যে অধিকারগুলো থেকে বঞ্চিত হয়েছে সেটা যে বিপ্লবের আদায় করছে, এইটাকে বলে মব জাস্টিস। এবং এইটা আপনি মানতেই হবে মব জাস্টিস, কিন্তু ব্যক্তিগত কারণে কোনো মব জাস্টিস হয় না। শহীদুল ইসলাম বাবুল, আমরা আসলে যখনই আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে কথা বলছি কিংবা আমরা আসলে সঠিক বিচার পাওয়ার কথা বলছি, সেই সময়টাতে আমরা দেখেছি যে নানানভাবে বিদেশি তৎপরতার কথা আপনি নিজেও বলছিলেন, যে একটা সময় ছিল যখন আসলে কিছু রাজনৈতিক দল তারা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর দিকে হয়তো তাকিয়েছিলেন, কিন্তু এখন আবার আমরা দেখছি অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র, সেটি নিয়েও নানান রকম সমালোচনার সৃষ্টি হয়েছে। এই যে আসলে বিদেশি তৎপরতা সবসময় বাংলাদেশের উপর থাকছে, সেটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? শোনেন, আমি এই জিনিসটাকে আমি পরিষ্কার করে একটু বলি। বিদেশি তৎপরতা থাকবে, আপনি 21শ শতাব্দীর এই সময়ে এসে একটা গ্লোবালাইজেশনের যুগে আপনি বিচ্ছিন্ন থাকতে পারবেন না। তবে বিদেশিরা বাংলাদেশে এসে ভোট ম্যানিপুলেট করা, মানুষের অধিকার হরণ করায় যুক্ত হলো কিনা, তারা অন্যায় সুবিধা এখানে নিল কিনা, ট্রানশিপমেন্টের নামে অন্যায় আবদার এবং অন্যায় চুক্তি হলো কিনা, আপনি সীমান্তে বিদেশি প্রতিবেশীর সাথে সীমান্তে আপনি মানুষ হত্যা করছেন কিনা, আপনার পানির অধিকার আপনি পাচ্ছেন কিনা, আপনি বাণিজ্য বৈষম্যর অধিকার আপনি পাচ্ছেন কিনা, প্রশ্নগুলো সেই জায়গায় এসছে। এবং সবচেয়ে বড় প্রশ্ন যে ন্যাক্কারজনকভাবে একটা সরকারকে কন্টিনিউ করবার জন্য একটা ভোটের নামে তামাশা করা বারবার এবং তৎপরতা, নগ্ন তৎপরতা করা, এটা যেমন একটা দিক। আর একটা দিক হলো পশ্চিমা শক্তি, আপনার যেটা মিন করেছেন যে পশ্চিমা শক্তি এখানে এসে আমাদের এখানে ভোটের ম্যানিপুলেশনের তো কখনো নগ্ন ভূমিকা পালন করেছে আমি দেখিনি, বরং তারা গণতন্ত্র মানবাধিকারের পক্ষে বারবার কথা বলেছে। আওয়ামী লীগের শাসনও বলেছে, তার আগেও বলেছে। ব্যত্যয় হতে পারে মোটা দাগে আমি যেটা দেখছি অ্যাজ এ হোল, আমি পরিষ্কার করে আরো বলি, ভারতের ভূমিকা একরকম, পশ্চিমীদের ভূমিকা, তারা এখানে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বারবার চেষ্টা করেছে, পারেনি। গতকাল একটা মার্কিন একটা মানে গুরুত্বপূর্ণ প্রতিনিধি দল 6 জনের, যেটা রেকর্ডের আগে আসে, 6 জনের একটা প্রতিনিধি দল এসছে এবং তারা বাংলাদেশে এই সংস্কার, এই সরকারের সাথে সহযোগিতা, এই সরকারটা তো জনগণের সরকার, বিপ্লবের সরকারকে সহযোগিতা করবার জন্য। আর পত্রিকায় আমরা যেটা দেখেছি যে ভারতকে তারা বলে এসছে, আগে তারা ভারতে গেছে যে বাংলাদেশকে বিরক্ত না করবার জন্য। আমরা পত্রিকায় দেখেছি, কি বলেছেন না বলেছেন আমরা জানি না, যদি এটা বলে থাকেন এটা বাংলাদেশের মানুষের গণ আকাঙ্ক্ষার সাথে মিলে যাইতো, কারণ আমরা তাদের দ্বারা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত এবং আমাদের এখানে অন্যায় অবিচারের যে সিংহভাগ তাদের শক্তিতে করেছে। আমরা যে লড়াইটা করেছি, আমি যে পরিষ্কার করে বলি, সেটা তো ভারতের বিরুদ্ধে করেছি। বাংলাদেশের মানুষের লড়াইটা ইন্ডিয়ার বিরুদ্ধে প্রকারান্তরে, এবং এখানে তার প্রতিভূ ছিল শেখ হাসিনা। আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী যে দেশগুলো আছে তাদের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক আসলে জোরদার করতে হবে, সেটিও তো জিওপলিটিক্যালি বাংলাদেশের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই জায়গাগুলোতে আমরা আসবো, সেটি আমরা আসলে কিভাবে ঠিক করছি কিনা, ভারতের সাথে আমাদের এখন যে সম্পর্কে টানাপোড়েন চলছে সেখানে আসলে আমরা ঠিক নিজেরা কেমন আছি, এই প্রশ্নটি রেখে আমাকে আরো একটি বিরতিতে যেতে হবে। দেশ সন্ধ্যায় আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশ সন্ধ্যা দেখছেন, অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। আমরা আসলে ভারতের সাথে সম্পর্কে টানাপোড়েন দেখছি, সেটি নিয়ে যথেষ্ট সমালোচনা চলছে, কিন্তু কূটনৈতিকভাবে যদি আমাদের এগিয়ে যেতে হয়, নিশ্চয়ই আমাদের সব বন্ধু রাষ্ট্র কিংবা আসলে যারা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আছে তাদের সাথে আমাদের সম্পর্ক যথেষ্ট ভালো রাখা প্রয়োজন কিনা? অফকোর্স, আপনি যেমন ভারতও তো একটা কথা বলছিল যে প্রতিবেশী ফার্স্ট, প্রতিবেশী প্রথম, সেটা আমরাও বিশ্বাস করতে চাই যে প্রতিবেশী প্রথম হোক। কারণ
আপনি যদি পার্সোনাল লাইফেও আসে দেখবেন পাশের বিল্ডিংয়ে যে থাকে তার সাথে যদি আপনার সম্পর্ক ভালো না থাকে ইউ ক্যানট সার্ভাইভ প্রপারলি। তো সুতরাং ভারতের সাথে বাংলাদেশের মধুর সম্পর্ক থাকতে হবে এবং সবচেয়ে বড় কথা কি দুই পক্ষের ভারত এবং বাংলাদেশ দুই পক্ষের বিশ্বাস করতে হবে যে শান্তিপূর্ণ সহাবস্থান জরুরি এবং সেটা দুই পক্ষের মিলে নিশ্চিত করতে হবে। এটার দায়ভার কিন্তু কোনো দেশের একার নয়, দুই দেশের একত্র করতে। আমরা যেমন আজকে দেখতেছি আমেরিকান যে টিমটা আসছে বাংলাদেশে, এরা কিন্তু বাংলাদেশে এর আগেও আসছে। আজকে প্রধান উপদেষ্টার সাথে তারা যেভাবে বসে কথা বলতেছে খুব রিল্যাক্স। পাশাপাশি আরেকটা জিনিস মনে হয়েছে আমার কাছে, এরা কিন্তু আপনি যদি সরকার প্রধান ধরেন তার তুলনায় কিন্তু তাদের প্রোফাইল ছোট, মানে আমেরিকার থেকে যারা আসছে। এবং ইউনুস সাহেবের সামনে যখন তারা বসছে আমার কাছে মনে হয়েছে যে তারা মনে হয় জো বাইডেনের সামনে বসছে। মানে তাদের পোলাইটনেসটা কি সুন্দরভাবে বসা, এটার সাথে একটা বিনয় প্রকাশ পায়। এটা কখন হয়? যখন নিয়ম কানুনের মধ্যে থাকে। যেটা আমেরিকা চাইছিল অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন একটা চেয়েছিল আমেরিকা। আমি একটা সাধারণ নাগরিক হিসেবে যদি বলি তাহলে আমি এটা অ্যাপ্রুভ করি। কিন্তু শেখ হাসিনা জানতো যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বলতে যা বোঝায় তার 5 ভাগের 1 ভাগ দিলেও সে ক্ষমতায় থাকবে না। ফাইনালি কি হইলো? অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলো আমাদের 5ই আগস্ট। আমি বলবো ওইভাবে, ওই অর্থে যে আমি বঞ্চিত হইতে এমন জায়গায় আসছি আমরা নির্বাচনটা করে নিচ্ছি। কিন্তু আসলে আমার নির্বাচন যখন আসলে আপনি বলছেন যে সাধারণ জনগণ যেটা ভালো মনে করেছেন তারা সেটি তাদের অধিকার আদায়ের জন্য সেটি করেছেন, অবশ্যই। কিন্তু রাজনৈতিক দল যারা এখন আছেন, শহীদুল ইসলাম বাবুল, রাজনৈতিক দলগুলো আসলে রাজনৈতিক দল যারা তারাও সমর্থন করছে এবং করছে বলেই এটা সম্ভব। কিন্তু তাই বলে রাজনৈতিক দলগুলোকে আমরা এই 17 বছরের ছাত্ররা যা করেছে সেটি কিন্তু করতে দেখি। নো, এখানে বলি আপনি যেটা বলছেন ছাত্র যেটা করছে আপনি 17 বছর দেখেননি, ইট ইজ রং। কেন আমি বলি, আপনি চৌধুরী আলম ধরেন গুম হয়েছে কেন? তাকে কেউ পথের কাটা মনে করছে। এই যে পথের কাটা মনে করছে রাজনীতিতে আমরা বুক পেতে দিতে দেখেছি, সেটাই বলতেছি। আপনি এটা কি আন্দোলন? যারা গুম হয়েছে বিনা বিচারে হত্যা করছে কারা? যাদেরকে সরকার মনে করছে ফ্যাসিস্ট সরকার, যে আমার ক্ষেত্রে আমার জন্য অন্তরায়, ওইটাই ছিল আন্দোলন। এখন আপনি বলতে পারেন যে কোনো একটা ঘটনা ম্যাচিউরড হইতে হইতে একটা সময় এসে বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণটা করছে 1 জুলাই থেকে, আমরা যেটাকে বলি 36 জুলাই। সাধারণ রাজনৈতিক দলগুলো যদি ডাক দিত এইভাবে আসলে দল মত নির্বিশেষে সকল সাধারণ মানুষকে মাঠে যারা গেছে সব কি দলের বাইরের? এটা কি হয় নাকি? আপনি বাংলাদেশে যদি ভোট চিন্তা করেন 35 ভাগ আওয়ামী লীগ, 35 ভাগ বিএনপি, 8% জামাত, তাহলে মাঠে যে লোকগুলো আমরা দেখেছি যে সবাই এক হয়েছে রাজনৈতিক পরিবারেরই। যে রাজনৈতিক পরিবারে কিন্তু ছাত্রদের ডাকে আসলে আমরা যেভাবে এক হতে দেখেছি সেভাবে আসলে আমরা এর আগে 17 বছর দেখি 1 জুলাই থেকে 36 জুলাইয়ের মধ্যে। কিন্তু রাজনৈতিক দলগুলোর কথা যেমন একজন সাইদ এসে টার্নিং পয়েন্ট করছে। সাইদ যদি জানতো ওই দিন মারা যাবে সে মাঠে আসতো না। শহীদুল ইসলাম বাবুল, রাজনৈতিক দলগুলো আসলে নির্বাচন ইস্যুতে যথেষ্ট তাড়াহুড়া করছে কিনা, যদি আসলে তাড়াহুড়া করে সেটি আবার বুমেরাং হয়ে ফেরত আসবে কি? এটা শোনেন, এই যে যত মৃত্যু, যত খুন, যত অন্যায়, যত অনিয়ম, এর মোটা দাগে যদি আপনি হিসাব করেন একটা কারণ যে মানুষের রাষ্ট্রের মালিকানা ফিরে পাওয়া। হ্যাঁ, সেটা একটা পর্যায়ে আমরা এসেছি হাসিনার পতনের পরে, কিন্তু চূড়ান্ত পর্যায়ে কিন্তু ওটাই, তাড়াহুড়ার কোনো ব্যাপার না। আমরা বলেছি যৌক্তিক সময় আমরা গভর্নমেন্টকে দিতে চাই, কিন্তু সেই সময়টা রূপরেখাটা সেটা গভর্নমেন্টের পক্ষ থেকেই ক্লিয়ার করতে হবে। আজকে আমরা একটা জিনিস দেখলাম, একজন উপদেষ্টা বললেন যে রাজনৈতিক দল তৈরি করতে হবে। আরে ভাই, এটা কি আপনার কাজ? রাজনৈতিক দল 100 হোক 1000 হোক, কিংস পার্টি যেমন অল ইন এলবানের সরকার তৈরি করেছিল, ইতিহাস থেকে বিলীন হয়ে গেছে। আপনার কাজ তো রাজনৈতিক দল তৈরি করা না। কি কারণে আপনি কোন ইন্টেনশন থেকে আপনি এটা বলছেন? এটা আপনি বলতে পারেন না। রাজনৈতিক দল 100টা হতে পারে, পার্টি হোক, কিন্তু 100টা হতে পারে, আমরা স্বাগত জানাই, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি ক্ষমতায় থেকে চেয়ারে বসে, উপদেষ্টার চেয়ারে বসে তো আপনার কাজ না এটা। কি কারণে আপনি এটা বলেছেন? অবশ্যই আপনার প্রাসঙ্গিক কেন হবে সেটাই বলছি। আর আপনি যেটা বলছিলেন আর একটা প্রশ্ন আমি ভুলে গেলাম, যে কি নির্বাচন ইস্যুতে কোনো তাড়াহুড়ার কোনো ব্যাপার নাই। আমাদের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে এই সরকারের জন্য আমরা একটা যৌক্তিক সময় দিতে চাই। 3 মাসের সময়ও না বা 3 বছরের সময়ও না, যেটা প্রয়োজন সব সংস্কার তারা করবেন না। আর এই যে উনি যেটা বললেন আন্দোলন, আপনি যেটা বলছিলেন যে ছাত্রদের ডাকে এসে, অবশ্যই 875 জন এই আন্দোলনে এখন পর্যন্ত তালিকাভুক্ত। 422 জন প্রত্যক্ষ পরোক্ষভাবে বিএনপি পরিবার, বিএনপি কর্মী, কিন্তু 422 জন। কেন ইমাজিনেট আমাদের যে আত্মত্যাগ, আপনি এটাকে বৃথা করে, আপনি এটাকে তাচ্ছিল্য করে দেখতে পারেন না। এই 17 বছর ব্যাপী আবার অনেকেই বলার চেষ্টা করছেন ছাত্ররা আসলে যা করে দেখেছে, ছাত্ররা তাদের আন্দোলনের মধ্যে যে ফলাফল এসেছে সেই ফল আসলে রাজনৈতিক দলগুলো ভোগ করছে। নো, এটা কি কারণে আপনি বলবেন কি ভোগ করছে রাজনৈতিক দল? রাজনৈতিক দল তাদের কি অধিকারের জন্য লড়ছিল,
সেটা একটা পরিণতি হয়েছে 17 বছর ব্যাপী এই আন্দোলনটা। 422 জন ছাত্র, শোনেন, সব আন্দোলন, আপনি মুক্তিযুদ্ধের আন্দোলন বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদের মধ্যে থেকে শুরু হয়েছে, আপনি 90 বলেন সেটাও ছাত্রদের মধ্যে, তাদের মধ্যে তারুণ্য আছে, শক্তি আছে। আমার মধ্যে এক সময় যা ছিল এখন তো সেটা নেই, আমার সিনিয়র জিনিস তার মধ্যে তো সেটা নেই। আন্দোলনটাই বিশ্ববিদ্যালয় থেকেই হয়, হ্যাঁ, এবং এর সুফল সারা জাতি ভোগ করে সবসময়। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তো আমাদের বাইরে না। আমি তো বললাম যে আমার দলের নেতাকর্মীরা যেভাবে নির্যাতিত, গুম হয়েছে, নিপীড়িত হয়েছে, মামলা হামলা শিকার হয়েছে, এই সমগ্র বিষয় যুক্ত হয়ে একটা 5ই আগস্টের একটা জন্ম নিছে। এই সমস্ত 5ই আগস্ট একদিনে এক মাসে তৈরি হয়নি, এটা আপনাকে মনে রাখতে হবে সবসময়। আমরা ছাত্রদের অবদানকে বা ছাত্র নেতৃত্বের অবদানকে যেমন ছোট করে দেখতে চাই না, আমাদের অবদানকে যদি কেউ ছোট করে দেখে সেটা আমি মনে করবো সেটা বোকার সাথে। শেষ পর্যন্ত আসলে গণতান্ত্রিক ধারায় ফিরতে হলে সুষ্ঠু নির্বাচন হতে প্রয়োজন। রাইট, ঢাকা ইউনিভার্সিটির চেয়ে তুলনায় সেটাই বলছিলাম যে সবাই আসলে এক হয়েছিল, বলেন নর্থ ইস্ট বলেন সবাই মাঠে নেমেছে, এটা গোটা জাতি, এই জন্যই এটাকে বলা হয়েছে মব জাস্টিস। জি, সুষ্ঠু নির্বাচন থেকে আমরা কতখানি দূরে আছি অ্যাডভোকেট আভেনা রাজাকে ছোট করে বলি। যারা রাজনৈতিক দল হিসেবে বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, সবাই নির্বাচন চায়, এটা যেমন অপরাধ নয়, আবার যারা সংস্কারের দায়িত্ব নিছে সেই সংস্কারটা করা জরুরি, তাহলে আমাদের সেই সংবিধানে ফেরত যেতে হবে, সেই সংবিধানে আমরা যাব না। সেক্ষেত্রে দুইটা পক্ষেরই প্রপার সুষ্ঠু নির্বাচন করার জন্য যতটা সংস্কার করা দরকার এবং যত কম সময়ে করা যায় সেটা করে একটা সুষ্ঠু নির্বাচন দিবে, এবং দলমত নির্বিশেষে আজকের ছাত্ররাও দেশে আবার যদি এমন কিছু হয় একইভাবে দাঁড়িয়ে যাবে, রুখে দাঁড়াবে, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য। অ্যাডভোকেট আভেনা রাজাকে, শহীদুল ইসলাম বাবুল, অসংখ্য ধন্যবাদ আজকে দেশ সন্ধ্যায় আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী পর্ব দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ দেশ সন্ধ্যার সাথে থাকার জন্য।